হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2022-এর যে প্রিভিয়াস ইয়ারগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তার আজকে এক্সাম ডেট হচ্ছে দেখো 31/1/2023 এবং শিফট হচ্ছে সেকেন্ড শিফট। 1 নম্বর কোশ্চেন দেখো, ব্যাংক রেট হলো যে হারে। তো কেন্দ্রীয় ব্যাংক সরকারের কাছ থেকে ঋণ নেই, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংক সরকারকে ঋণ দেয়, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়। তো ব্যাংক রেট হচ্ছে সেই জিনিসটা যেটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। স্ট্যাম্পিং শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, বেসবল, টেনিস, বাস্কেটবল। তো স্ট্যাম্পিং হচ্ছে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের মার্চ মাসে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন? জিতেন্দ্র সিং, কেজি কেনে, ওমেন চণ্ডী, সিকান্দার কুমার। তো অ্যান্সার হচ্ছে সিকান্দার কুমার। তারপরে দেখো, রবার্ট হুক কোন শব্দটি তৈরি করেছিলেন যখন তিনি কর্কের স্লাইসগুলি পর্যবেক্ষণ করেছিলেন? তো রবার্ট হুক 1665 সালে কর্কের স্লাইসগুলি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি কোষের আবিষ্কার করেন। তারপরে দেখো, অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম কি? অপশান রয়েছে কল্যাণী বিমানবন্দর, রাজকোট বিমানবন্দর, ডনি পোলো বিমানবন্দর, সিন্ধুদুর্গ বিমানবন্দর। তো অ্যান্সার হচ্ছে ডনি পোলো বিমানবন্দর, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত এবং প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর। সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে যে দ্বিপণ্য তৈরি হয় তা হলো, বলছে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হবে দ্বিপণ্য, একটি উৎপন্ন হবে যেটা হবে সোডিয়াম ক্লোরাইড। নিম্নলিখিত লোকনৃত্য ফর্মগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রের নয়? তো প্রথমে আমাদের জানতে হবে যে মহারাষ্ট্রের কোনটি। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের। রফ বা রৌফ হয়, যেটা রৌফ স্পেলিং হয়, রফ বা রৌফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের। লাবণী মহারাষ্ট্রের, কলি মহারাষ্ট্রের। ঠিক আছে, তাহলে রৌফ হচ্ছে জম্মু কাশ্মীরে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তারপরে দেখো, বেকারত্বের ড্যাশের জন্য শিল্প উন্নয়ন একটি পূর্ব শর্ত। তো বেকারত্বের নির্মূল করার জন্য, যে শিল্প যদি উন্নয়ন হয় তাহলে বেকারত্বটা কী হবে? কমে যাবে, অর্থাৎ নির্মূল হয়ে যাবে। ভারতের 15তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তো এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি? 15তম রাষ্ট্রপতি। এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। এবং দ্রৌপদী মুর্মুর বাড়ি কিন্তু ঝাড়খণ্ড না, তিনি বাড়ি হচ্ছে ময়ূরভঞ্জ জেলা, ওড়িশা। ঠিক আছে, কিন্তু তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন এবং বর্তমান 15তম রাষ্ট্রপতি, ভারতের 15তম রাষ্ট্রপতি। আচ্ছা, পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনি এখন কোন পদে রয়েছে? তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি পদে রয়েছে, উপরাষ্ট্রপতি। চলো পরের কোশ্চেন দেখো, ভারতের কিছু অংশে শারদ পূর্ণিমা ড্যাশ দেবীর সাথে যুক্ত। তো শারদ পূর্ণিমা হয় যেটা লক্ষ্মী দেবীর সঙ্গে যুক্ত। দক্ষিণ পথের কতজন শাসক সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হন? আসলে এখানে দক্ষিণ পথ না দিয়ে দাক্ষিণাত্যের হতো, মানে দক্ষিণ ভারতের যেটা। ঠিক আছে, তো দক্ষিণ ভারতের কতজন শাসক সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হন? টোটাল 12 জন শাসক সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিল। তারপরে দেখো, ফরাসি অ্যাসোসিয়েশনের পদক এবং ডিপ্লোমা প্রাপ্ত প্রথম ভারতীয় কে? তো ফরাসি অ্যাসোসিয়েশন থেকে পদক পেয়েছেন এবং ডিপ্লোমা পেয়েছেন ডিপ্লোমা প্রাপ্ত, তিনি হচ্ছেন মৃণালিনী সারাভাই। তারপরে দেখো, ড্যাশ এবং ড্যাশ স্বরাজ পার্টি গঠন করেন।
তো চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1923 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্বরাজ পার্টি গঠন করেন এবং চিত্তরঞ্জন দাস ছিলেন সেই স্বরাজ পার্টির সভাপতি, মানে প্রতিষ্ঠাতা সভাপতি। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়েই চিত্তরঞ্জন দাস হয়ে যান সভাপতি, এবং যদি স্বরাজ পার্টি গঠনের কথা বলে তাহলে দুইজন হবে, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু। আরও ছিল বিঠ্ঠল ভাই প্যাটেল একজন। ব্যাডমিন্টন একক খেলা শুরুতে 0-0 এবং যখন সার্ভারের স্কোর সমান হয়, তো সার্ভারটি আদালতের কোন দিক থেকে কাজ করবে? যে ব্যাডমিন্টন শুরু হলো তখন সার্ভার 0-0 হয়ে গেল বা সমান হয়ে গেল, তখন সার্ভারটি কোন দিক থেকে কাজ করবে? তো অ্যান্সার হচ্ছে সঠিক পরিষেবা আদালত থেকে। তারপরে দেখো, যদিও বেসরকারি খাতে শিল্পের একটি বিভাগ ছেড়ে দেওয়া হয়েছিল, তবে লাইসেন্সের একটি ব্যবস্থার মাধ্যমে খাতটিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। সরকারের কাছ থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পের অনুমতি দেওয়া হয়নি। এই যে উপরের লাইনগুলো পড়লাম, এই লাইনগুলো নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? তো এই লাইনগুলো হচ্ছে IPR 1956 সঙ্গে সম্পর্কিত। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে বিহার রাজ্য ছিল ড্যাশ ভারতের সবচেয়ে বেশি জনবহুল রাজ্য। অপশন রয়েছে পঞ্চম, চতুর্থ, সেকেন্ড, এটা দ্বিতীয় করা হয়নি, সেকেন্ড হয়ে গেছে, তৃতীয়। তো অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে তৃতীয়। তো দেখো এখানে একটা জিনিস, যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহার কিন্তু জনবহুল রাজ্যের দিক থেকে তৃতীয়। যদি জনঘনত্ব বলতো তাহলে বিহার হয়ে যেত প্রথম। ঠিক আছে, জনঘনত্ব আর জনবহুলের মধ্যে পার্থক্য রয়েছে। জনবহুল মানে হচ্ছে লোকসংখ্যা বেশি, আর জনঘনত্ব মানে হচ্ছে যে কম জায়গায় লোকসংখ্যা বেশি। দেখো, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করা যায়? তো সুপ্রিম কোর্টের রায় বা আদেশ পর্যালোচনা করা যায় 137 নম্বর ধারা অনুযায়ী। তারপরে দেখো, মেক ইন ইন্ডিয়া স্কিম ভারত সরকার ড্যাশ সালে চালু করেছিল? তো মেক ইন ইন্ডিয়া স্কিম ভারত সরকার শুরু করেছিল 2014 সালে। ভারতীয় সংবিধানের পার্ট 4A কি নিয়ে কাজ করে? তো এখানে দেখো, পার্ট 4A হচ্ছে মৌলিক কর্তব্য নিয়ে কাজ করে। যদি পার্ট 4 যদি বলতো শুধু, তাহলে হয়ে যেত DPSP, অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। পার্ট 4 শুধু 4 বললে, যেহেতু এখানে পার্ট 4A বলেছে, তা মৌলিক কর্তব্য। আর মৌলিক অধিকার কোথায়? পার্ট 3। কোন শিলাগুলি ম্যাগমার দৃঢ়ীকরণ এবং শীতল থেকে গঠিত হয়? তো ম্যাগমা যখন শীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় এবং দৃঢ় হয়ে যায়, তখন যে শিলা গঠিত সেটা হচ্ছে আগ্নেয় শিলা। দুটো আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং আরেকটা হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট একটি আগ্নেয় শিলা। গ্রানাইট এবং ব্যাসল্ট হচ্ছে এগুলো আগ্নেয় শিলা, যেটা ম্যাগমার শীতলীকরণ এবং দৃঢ়ীকরণের মাধ্যমে তৈরি হয়। ওকে।